ডোবার ধারে যাওয়ার পরে হঠাৎ করে মনে হলো যেটাকে ডোবা ভেবেছিলাম আসলে সেটা ডোবা নয়, একটা ছোট্ট দিঘির মতো। দিঘির চারপাশটা ফাঁকা। দিঘির অন্য পারে কিন্তু কয়েকটা গ্রামের বাড়ি ঘর দেখা যাচ্ছে। আসলে যে পাশে আমি এসে দাঁড়িয়েছি সেখান থেকে গ্রামের বাইরের দিক থেকে একটু পরেই শুরু হয়েছে ধানের জমি। সেই ধানের জমি যে কত দূর পর্যন্ত বিস্তৃত তা ভালোভাবে বোঝা যায় না। আমি দাঁড়িয়ে থাকতে থাকতে রাতের হাওয়া অনুভব করতে পারছিলাম যে কতটা তীব্র হতে পারে। আকাশে চাঁদের আলোটা কেমন যেন আমায় পথ দেখাবে না বলেই ঠিক করে নিয়েছে। তবে এই সমস্ত কিছুর মধ্যে আমি যেটা বুঝতে পারছিলাম সেটা হলো চারপাশের বাতাসটা কেমন যেন ভারী হয়ে আসতে শুরু করেছে, কিন্তু এমনটা হওয়ার কথা নয়। দিনের বেলায় দিঘির পাড়ে আমি এর আগেও এসেছি, আর এই দিঘির পাড়ের জমিতে পা দেওয়ার আগে পর্যন্ত চারপাশটা অতি স্বাভাবিক বলেই মনে হয়েছে। তাহলে দিঘির পাড়ে পা দেওয়ার পরে হঠাৎ করে আবহাওয়া পরিবর্তন হয়ে গেলই বা কি করে? ব্যাপারটা মনে মনে ভাবলাম। তার জন্য কোনো শক্ত প্রমাণ কিন্তু আমার হাতে ছিল না। আমি মুখ তুলে তাকালাম আকাশের দিকে। চাঁদের গায়ের কাছে যেন কালো মেঘ জমতে শুরু করেছে। বোঝা যাচ্ছে একটু পরেই সেই মেঘ ঢেকে দেবে আকাশটাকে। আমার কানে এসে লাগছে হাওয়ার সনসন শব্দ, আর তার সাথে আরো কিছু একটা রয়েছে, যেন মনে হচ্ছে চাপা স্বরে কোনো বিদেহী আত্মারা একসাথে চিৎকার করে আমায় কিছু বলতে চাইছে। যেন তারা বলতে চাইছে, এই রাত ভালো নয়, এই রাত ভালো নয়, এই রাত ভালো নয়, ভালো নয়। এমন ফাঁকা স্থানে রাতের আধো অন্ধকারে এসে দাঁড়ালে প্রতিক্ষণেই মনে হয় যেন আমি একা নেই, কেউ যেন আমার পাশে দাঁড়িয়ে আছে, কিংবা ঠিক পেছনটায় অনেকক্ষণ ধরে আমার অলক্ষ্যে কেউ আমায় লক্ষ্য করে চলেছে। হাওয়ার শব্দটা কানের কাছে যেতেই আমি চকিতে পিছনের দিকে তাকালাম। কেউ কোথাও নেই। যে সময়ের কথা তোমাদের বলছি সে সময়টা কিন্তু আমার কাছে খুব বেশি সাধনার জ্ঞান নেই। মাতু বাগলির সাথে সাক্ষাৎ হওয়ার পর গ্রামের পথে পথে বেরিয়ে পড়েছি অনেক কিছু জানার জন্য। তাই কেমন ভাবে আমি এসে পড়েছি এই গ্রামে, আর এই গ্রামে আসার পর যা জানতে পেরেছি তাতে আমার জীবনের প্রথম দিকে সেই প্রথম এক অদ্ভুত অভিজ্ঞতা হওয়ার দ্বারে আমি পৌঁছেছিলাম। বেশ কিছুক্ষণ ধরে সেই দিঘির দিকে তাকিয়ে দেখলাম দিঘির জল চাঁদের অল্প আলোয় যেন চকচক করে উঠছে মাঝে মাঝে। দিঘির জলে মাঝে মাঝে স্নিগ্ধ আন্দোলিত হচ্ছে। চাঁদের প্রতিচ্ছবিটাকে সেই জল ঘষে ঘষে পুনরায় নির্মাণ করতে চাইছে, কিন্তু লাভ যে খুব একটা হচ্ছে তা মনে হচ্ছে না। দূর থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। দিনের বেলায় দিঘির পাড়ে বেশ কিছু লোকেদের আসতে আমি দেখেছিলাম, কিন্তু গ্রামের লোকেরা যে কথা বলে চলেছিল সেটাই সত্যি। তাহলে কি রাতের অন্ধকারে দিঘির পাড়ে এসে পৌঁছায় পরপারের কোনো এক প্রাণী? কথাটা মনে হবার সাথে সাথেই কিন্তু একটা ব্যাপার ঘটল। এতক্ষণ ধরে চারপাশে হাওয়ার শব্দ আর ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দই ছিল না। সেই শব্দ ছাপিয়ে এবার দিঘির দিক থেকে কেমন যেন একটা অদ্ভুত শব্দ ভেসে এলো। মনে হলো কেউ যেন দুটো পা দিয়ে দিঘির জলে শব্দ করে চলেছে। আমি প্রথমে ভালোভাবে কিছুই বুঝতে পারলাম না। দিঘিটা সামান্য নিচু। গ্রামের মাটির পথ বেয়ে খানিকটা নিচের দিকে নেমে দিঘির কাছে যেতে হয়। মাটির উঁচু রাস্তায় দাঁড়িয়ে দিঘির পাড়ের দিকে তাকাতেই মনে হলো একটা কালো ছায়া মতো কে যেন দিঘির ভাঙা ঘাটের পাড়ে বসে রয়েছে। এই দিঘি গ্রামের লোকেরা ব্যবহার করে। আমি এখানে এসে পর্যন্ত দেখেছি দিঘির জলে বাসন মাজা, কাপড় কাচা, এমনকি স্নান পর্যন্তও চলে। তাহলে এত রাতেই দিঘির পাড়ে ওটা কে বসে আছে? কথাটা মনে মনে ভেবে এক পা করে সামনের দিকে এগিয়ে গেছি। মনের মধ্যে যে একটা ভয় কাজ করছিল না তা কিন্তু নয়, তবে
কেমন একটা কৌতূহল যেন আমায় আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরছিল। এতক্ষণ ধরে চারপাশে আমি কাউকেই দেখতে পাইনি, তাহলে হঠাৎ করেই অন্ধকারে ওই দিঘির জলের কাছে কে এসে পড়ল? তাকে যদি ওই ভাঙা ঘাটে যেতে হয় তাহলে আমার সামনে দিয়ে যেতে হবে, না হলে অন্য পাশ থেকে ওই দিঘির জলে নামতে গেলে সে ঝপ করে গিয়ে পড়বে জলের মধ্যে। ওখানে যাওয়ার একমাত্র পথ আমার এই গ্রামের রাস্তার সামনে দিয়েই রয়েছে। অন্য পাশে গ্রামের দিকেও একটা ঘাট ছিল বটে, তবে কোনো কারণে মাটিতে ধস নেমে সেই পথটা এখন বন্ধ হয়ে গিয়েছে। সে পথে নামার মতো কাজ দিনের বেলাতেও কোনো দুঃসাহসী মানুষ করতে চাইবে না। নেহাত ছোট ছোট ছেলে মেয়েরা যদি ঝাঁপ দিয়ে দিঘির জলে পড়তে চায় তাহলে তারা এ কাজ করতে পারে। এই দিঘির জল বেশ গভীর, তাই ঝাঁপ দিয়ে পড়লে অন্য কোনো ভয় নেই। তবে সেই সব আমার তখন চিন্তা করার মতো সময় নেই। আমি আর একটু সামনের দিকে এগিয়ে যেতেই সেই দিঘির জলে পা নাড়ানোর শব্দটা যেন বন্ধ হয়ে গেল, আর ঠিক তখনই একটা শীষের মতো শব্দ ভেসে এলো সেই বসে থাকা ছায়ামূর্তির দিক থেকে। আমি সামনের দিকে তাকিয়ে যা দেখলাম তা দেখা মাত্রই আমার মুখের ভেতরটা পর্যন্ত কেমন যেন কেঁপে উঠল। আমি দেখতে পেলাম আমার থেকে মাত্র কয়েক হাত দূরে বসে থাকা সেই ছায়ামূর্তিটা আসলে 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 এক মেয়ে মানুষের। তার মুখের এক পাশটা কেমন যেন হয়ে গেছে। অল্প চাঁদের আলোয় তার মুখ যে আমি কিভাবে স্পষ্ট দেখলাম তা আমি নিজেও জানি না। মুখের অন্য পাশটা এখনো ঠিক আছে। তার একটা শান্ত বড় চোখ আমি দেখলাম। মুখের এক পাশ দেখে স্পষ্ট আন্দাজ করা যায় সে একজন মেয়ে মানুষ। তার মাথার চুল এসে নেমেছে বুকের কাছ পর্যন্ত, কিন্তু সেই শীষের শব্দটা তার মুখ থেকে বেরিয়ে এসেছিল। আর তার মুখের হাসিটা দেখে আমি পাথরের মূর্তির মতো হয়ে গেলাম। কিন্তু সে ওই একবারই আমার দিকে তাকিয়ে একটা হাসি আমার দিকে ছুঁড়ে দিল। তারপরই একটা ঝাঁপ দিয়ে গিয়ে পড়লো দিঘির জলে। আমি এক জায়গায় থমকে দাঁড়িয়ে রইলাম, সেখানে অপেক্ষা করতে লাগলাম। মনে মনে কাল ভৈরবের নাম করে চলেছি, মাতু পাগলিকে স্মরণ করে চলেছি। তাছাড়া যে গুরু আমায় দীক্ষা দিয়েছিল সেই গুরুর কথা মনে করে চলেছি। একটা ভয় যে আমাকে আঁকড়ে ধরছে চারপাশ থেকে তা আমি স্পষ্ট অনুভব করতে পারছি। কিন্তু ওই মেয়ে মানুষটা জলের মধ্যে ঝাঁপ দিয়ে গিয়ে পড়ার সাথে সাথেই জলের তরঙ্গটা যেন থেমে এলো। মনে হলো এখানে তেমন কিছুই হয়নি। চাঁদটা ততক্ষণে মেঘের আড়ালে গিয়ে পড়েছিল, এবার সেটাই আস্তে আস্তে সরে যেতে চারপাশটা আলোকিত হয়ে উঠল। সেই দিঘির জলের দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম। সেখানে জলের মধ্যে এক ফোঁটা স্পন্দন নেই। এখানে যে এইমাত্র এমন একটা ব্যাপার হয়ে গেছে তা যেন তা এই দিঘিটাও জানে না। আমি নিশ্চিত হলাম গ্রামের লোকেরা আমায় যা বলেছে তা মিথ্যা নয়। এই দিঘির পাড়ে কোনো এক অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু গ্রামের লোকেরা বলেছিল সেই আত্মা তাদের ভয় দেখায়, তাদের দিঘির জলে ডুবিয়ে মারার চেষ্টা করে। কিন্তু সেই ব্যাপারে আমায় কিছুই করলো না কেন? হ্যাঁ, জলপিশাচ মানে সেই জলপ্রেতের কথা আপনি একবার আমাদের বলেছিলেন। শুধু একবার নয়, দুবার বোধহয় বলেছিলেন। তা সেই গল্পটাই যদি মানে তেমন কোনো একটা গল্প যদি শোনালে তাহলে বেশ ভালো হতো। আসলে কালই আমি আমাদের অফিসে একজনের মুখে একটা দিঘির গল্প শুনেছি। অফিসের একজন তার গ্রামের এক দিদির ভূতুরের অভিজ্ঞতার কথা বলছিলেন। তা আপনার তেমন কোনো নিশ্চয়ই জানা আছে গল্প? তুমিও না কি যে বলো, ঠাকুরমশাইয়ের কাছে সব গল্প রয়েছে। তুমি যেমন গল্পটি শুনতে চাও ঠাকুরমশাই ঠিক তেমন গল্পটি শুনিয়ে দেবেন। কি তাই না ঠাকুরমশাই? তোমরা কি ভাবো বলো তো আমি তোমাদের বানিয়ে বানিয়ে গল্প শোনাই? তেমন কিন্তু নয়। যদি তেমনটা ভেবে থাকো তাহলে বড় ভুল করবে, বুঝলে? আসলে সাধনার জন্য গ্রামের পথে পথে ঘুরে বেড়াতে গিয়ে আমার গোটা জীবনের কিছু অলৌকিক কারণের জন্য আমার অভিজ্ঞতাও অনেক হয়েছে। সেসব তোমাদেরই শোনাই। তার মধ্যে যে অর্ধেক ভুলেই গেছি তা তো তোমরা একবারও বলো না। যেই একটা কথা বলি অমনি তোমরা অবিশ্বাস করতে শুরু করো। বলি তোমরা থাকো তো এই শহরে,
এই শহর থেকে গ্রামের বিষয় জানবেটাই বা কি করে, হ্যাঁ? আর আমি যে সময় গ্রামের পথে পথে ঘুরে বেরিয়েছি সেই সময় তোমরা কোথায় ছিলে বলো তো, যে তোমরা জানবে আমার কথার মাহাত্ম্য? নেহাত কোনো একদিন তেমন মুহূর্তে পড়লে তখন বুঝতে পারবে। বুঝতে পারলাম তারানাথ চটেছে। কিশোরী মাঝে মাঝে এমন কথা বলে যে তার চটে যাওয়াটাই স্বাভাবিক ব্যাপার। তাই ব্যাপারটা সামাল দেওয়ার জন্য আমি বললাম, আরে আপনি কিশোরীর ওপর রাগ করছেন কেন? আপনি তো জানেন ও মাঝে মাঝে এমন কথা বলে থাকে। তবে আপনার গল্প কিন্তু আমরা কখনোই অবিশ্বাস করি না। অবশ্যই করো, 100 বার করো। তোমরা তো আমার একটা কথাও পুরোপুরি বিশ্বাস করো না। হ্যাঁ, বললেই হলো বিশ্বাস করি না। সেই আপনি আমাদের জল পিশাচের কথা বলেছিলেন, সেই জল পিশাচ নাকি ওই দিঘিতে অনেক বছর ধরে ছিল। তা আপনি সেখানে মাছ ধরতে গিয়েছিলেন, তারপর মাছ ধরার চার ছড়িয়ে দিয়ে নাকি সেই পিশাচকে সেখান থেকে তাড়িয়ে দিলেন। বলি, মাছের চারে তো মাছ আকৃষ্ট হয় বলে শুনেছি, পিশাচ কবে থেকে পালাতে শুরু করেছে? তবে সেই কথা কি আমি বিশ্বাস করিনি, আলবাত করেছি। শুধু ওই চারার ব্যাপারটা আর পিশাচের পালিয়ে যাওয়ার ব্যাপারটা ঠিক। এই যে দেখছো, বললাম না তোমরা আমার কথা অবিশ্বাস করো। বলি, তোমরা জানোটা কি বলো তো? তোমরা তো ছেলে ছোকরা হে, তোমাদের সব কি জানা আছে? সরিষার দ্রব্য গুণের কথা তোমরা শুনেছো? সর্ষে পোড়া দিয়ে যে কোনো প্রেতাত্মাকে তাড়িয়ে দেওয়া যায়, তা কি তোমরা জানো? হলুদ পোড়া কোনো ভূতে ধরা মানুষের নাকের সামনে ধরলে সে প্রেত তখনই পালাতে পথ পাবে না। তাছাড়া জল পোড়া আরো এমন অনেক কিছুই আছে যা তোমরা কখনো জানোই না বা শোনোওনি। আর এমন ভাব করো তোমরা সব মনে হয় তোমরা জেনে বসে আছো। তারানাথ রাগে গজগজ করতে করতে সিগারেট টানতে লাগলো। আজ যে সে বেশ খেপেছে বুঝতে পারছিলাম। আজ কোনো গল্প হবে না, আজ কোনো গল্প হবে না, এই আমি বলে দিলাম। শুধু শুধু মেজাজ নষ্ট করে দিলে। বসে থাকো চুপ করে, আর ওই বাইরের বৃষ্টি দেখো। আজ আর আমি কিছুই বলবো না। আমি বুঝতে পারলাম তারানাথ সহজে ভোলার নয়। তাই কিশোরীকে একটা ছোট্ট ধাক্কা দিয়ে আস্তে আস্তে বললাম, তোমার কি ওনাকে চটিয়ে না দিলে ভালো লাগে না? বেশ একটা গল্প বলবেন করছিলেন, আর এর মধ্যে পুরোটা ভেস্তে দিলে। এখন তুমি সামলাও। কিশোরী বোধহয় এতটা আশা করেনি। সে মাঝে মাঝে তারানাথকে একটু খোঁচিয়ে দিয়ে নির্ভেজাল আনন্দ উপভোগ করে। তবে তারানাথ যে সত্যি সত্যি এতটা রুষ্ট হবেন কিশোরী নিজেও তা বুঝতে পারেনি। তাই একটু গলা খাঁকড়িয়ে বলল, আরে ঠাকুরমশাই, আমি বলেছি নাকি? আসলে অফিসারের নিত্যানন্দ বাবুকে সেই জল পিশাচের কথা বলছিলাম। তা তিনি আবার বললেন সর্ষে দিয়ে নাকি ভূত তাড়ানো যায় না। তাই আমি আপনাকে বললাম, না হলে শুধু শুধু আপনাকে কেন অবিশ্বাস করব বলুন তো? তাছাড়া আপনার কাছে তো গল্প শুনতেই আসা, আপনাকে অবিশ্বাস করলে চলে? অবিশ্বাসীরা এইসব গল্পের ভালো শ্রোতা হয়, বুঝলে? তোমরা অবিশ্বাস করো বলেই তোমাদের মনে কৌতূহল বেশি, জানার ইচ্ছে বেশি। তাই তোমরা এমন সব অলৌকিক অদ্ভুত গল্প শুনতে চাও যা শুনে তোমাদের ভালো লাগবে। তাই তোমাদের এই একটা দিন এই বুড়োটাকে মনে পড়ে, না হলে আর। কথা বলতে বলতে তারানাথ কেমন যেন চুপ করে গেল। হঠাৎ করে গলার স্বর নামিয়ে এনে বাইরে আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো, না হলে আর কে আসে বলো তো আমার কাছে? তোমরা মাঝে মাঝে আসো, আর সামান্য দু একজন হাত দেখায় কিংবা ওই কুষ্টি বিচার করার খদ্দের আসে। তাছাড়া আর কেউই তো আসে না। এক সময় বাড়ির সামনে জুড়ি গাড়ির লাইন পড়ে থাকতো। কত রাজা মহারাজা আমার কাছে আসতো। সেই সব দিন চোখের সামনে এখনো ভাসে। গুরু দীক্ষা দেওয়ার সময় বলেই দিয়েছিল, এমনকি মধু সুন্দরী দেবীও বলে দিয়েছিলেন আমার দ্বারা কিছুই হবে না। নেহাত যেটুকু পাবো তাতেই গোটা জীবন কোনোভাবে চলে যাবে। খেয়ে পড়ে আর এই ঘষ্টাতে সামান্য কিছুতেই কোনোভাবে বেঁচে থাকবো। তাই এখনো বেঁচে আছি, কোনো রকমের গ্রাস আচ্ছাদন করেই চলে যায়। কবে পরপারে ডাক আসবে তবে চলে যাব। তখন কি তোমরা কি আর আমার কথা অবিশ্বাস করতে পারবে? তবে যাওয়ার আগে তোমাদের কিছু দিয়ে যাব। তোমাদের এমন কিছু দিয়ে যাব যাতে তোমরা মনে রাখতে পারো এই তারানাথ তান্ত্রিককে। তারানাথ যখন এমন কথা বলে তখন আমাদের তর্ক করতে ইচ্ছে করে না। এমনকি
কিশোরী পর্যন্ত কেমন চুপ করে গিয়ে কথার ভোল পাল্টে ফেলে বলে, এই কি আবার এসব কথা কেন ঠাকুরমশাই? আপনি 1000 বছর বাঁচবেন, আর 1000 বছর ধরে আমরা আপনার কাছে গল্প শুনতে আসব। কিশোরীর কথায় তারানাথ হেসে উঠল। 1000 বছর? তা বেশ বলেছ। 1000 বছর মানুষ কখনোই বেঁচে থাকতে পারে না। মানুষের সূক্ষ্ম শরীর 1000 বছর বেঁচে থাকার উপযোগীও নয়। অর্থাৎ আত্মা যদি মনে করে তাহলে সে কিন্তু 1000 বছর পর্যন্ত থাকতে পারে। যতদিন পর্যন্ত তার পুনর্জন্ম না হচ্ছে ততদিন পর্যন্ত সে সুখকর শরীরে আমাদের পৃথিবীর সাথেই সমান্তরালে চলতে থাকা অন্য এক জগতে থাকতে পারে। আচ্ছা, তোমরা গল্প শুনতে চাইছিলে না? আচ্ছা, আজ তাহলে একটা দিঘির গল্প বলি তোমাদের। তারানাথের এবারের কথায় আমরা দুজনেই উৎসাহিত হয়ে পড়লাম। কিশোরী আর আমি প্রায় একসাথে বলে উঠলাম, দিঘির গল্প? তাই হোক তবে। দিঘির গল্প? আরে হোক হোক, আজকে তাই হোক। তারানাথ আরেকটা সিগারেট বার করে ধরল, তারপর লম্বা লম্বা টানে সিগারেটটা শেষ করে আমাদের দিকে তাকিয়ে বলতে শুরু করলো। এতক্ষণে বোধ হয় সে মনে মনে ব্যাপারটা গুছিয়ে নিচ্ছিল। যে সময়ের কথা বলছি তখন আমি সাধনার পথে খুব বেশি দিন কাটাইনি। মাতু পাগলির সাথে দেখা হবার প্রায় বছরখানেক পরের কথা। তখন আমার কাছে তেমন কোনো ক্ষমতাই নেই। মানে আমি জানতামও না যে আমার কাছে তখন কোন ক্ষমতা আছে, কিংবা আমার কাছে কিছু আছে কি নেই। নেহাত কৌতূহলের বশে গ্রামের পথে ঘুরতে ঘুরতে সদ্গুরুর সন্ধান করে চলেছি। তেমনভাবেই একবার গিয়ে পড়েছিলাম এক গ্রামে। আর সেই গ্রামে যাবার পরেই শুনতে পেরেছিলাম সেই দিঘিটার কথা। সেই গ্রামে আমি যখন গিয়েছি তখন গ্রীষ্মের সময়, গ্রীষ্মের দাবদাহে, না না ভুল বলছি, যখন আমি সেখানে গিয়েছি তখন শীতের সময়। শীতের প্রবল শৈত্যপ্রবাহ যেন দিনের বেলাতেও তার প্রভাব বিস্তার করতে শুরু করেছে। মিঠে রোদের সাথে ঠান্ডা হাওয়া যখন গায়ে লাগে তখন কেমন যেন মন উদাস হয়ে আসে। বহু দূরে কোথাও একটা ভাবনায় মন ডানা মেলতে শুরু করে। মনে হয় যেন কোথায় কি যেন একটা ফেলে এসেছি। বহু দূরে কোথায় যেন কারা আমার জন্য অপেক্ষা করে আছে। তাদের কাছে গিয়ে পৌঁছতেই হবে। তাদের কাছে যেতে না পারলে আমার পূর্বজন্মে কি যেন একটা রাখা রয়েছে তা আর আমার পাওয়া হবে না। ওখানে যেতেই হবে, না হলে হয়তো জন্মের পর জন্ম অপেক্ষা করতে হবে তাদের জন্য যারা আমার জন্য এই জন্মে অপেক্ষা করে আছে। ব্যাপারটা তোমাদের ভালোভাবে বোঝাতে পারবো না। আসলে তোমরা জানো মাঝে মাঝে আমার এমন একটা অদ্ভুত ভাব হয়। তাছাড়া তখন আমার সাধনা জীবনের প্রথম দিক। এমন ভাব মাঝে মাঝেই হতো। তখন কোনো গাছের তলায় চুপ করে বসে থাকতাম। হঠাৎ করেই মনে হলো, এই দেখেছো, তোমাদের সেই দিঘির গল্প বলতে বসেছি অথচ কি সব বলতে শুরু করেছি। আসলে কথা বলতে শুরু করলে কোথায় যে কি বলে বসি। তারপর সেই গ্রামে যখন গেলাম তখন সেই গ্রামে বোধহয় কোনো উৎসবের আয়োজন হয়েছিল। আমি তা বুঝতে পেরেছিলাম। পরে বুঝতে পারি আমি যখন গিয়েছি তখন সে উৎসব শেষ হয়ে গেছে। তবে মাঠের মধ্যে শামিয়ানা টাঙানো রয়েছে। সেই মাঠের আশেপাশে কে একজন দাঁড়িয়ে আমায় দেখছে একভাবে। এমন সময় কে একজন পাশ থেকে বলে উঠল, ঠাকুর, আর 2 দিন আগে আসতে পারলেন না? আর 2 দিন আগে এলে বেশ ভালো হতো। এখানে কীর্তন হয়েছিল, আপনি থাকলে আপনিও দেখতে পেতেন। কথাটা শুনে আমি পাশের লোকটার দিকে তাকাতেই দেখি একটা মধ্যবয়স্ক লোক আমার পাশে বসে মুচকি হাসছে। সেই মধ্যবয়স্ক লোকটার পরনে একটা খাটো ধুতি, গায়ে একটা সাদা রঙের জামা, তার কপালে চন্দনের তিলক আঁকা। দেখেই বুঝতে পারলাম লোকটা বৈষ্ণব। তোমরা হয়তো জানো না, বৈষ্ণব আর শাক্ত অর্থাৎ যারা শক্তির পুজো করে তাদের একটা উদ্ধম মধ্যম লেগেই থাকে। তবে তা কিন্তু সবার মধ্যে নয়। যারা মনে করে ঈশ্বরকে সবার মধ্যে কল্পনা করা যায় তাদের কাছে কি বৈষ্ণব, কি শাক্ত আর কি সাধারণ মানুষ সবাই এক। সে আমার দিকে এগিয়ে এসে হাত জোর করে আমার পায়ে হাত দিতে গেল। আমি বলে উঠলাম, এ কি,
এ কি করছেন আপনি? আপনি যে আমার চেয়ে বয়সে বড়, আর তাছাড়া আপনি যে বৈষ্ণব, মানে। আরে তাতে কি হয়েছে গো, যাহা কৃষ্ণ তাহাই যে কালী। আর তোমার পরনে যে সাধুর বেশ, তুমি যে সাক্ষাৎ ভগবানের রূপ নিয়ে এসেছো গো। তার কথায় কেমন একটা অদ্ভুত প্রাণ রয়েছে। তার কথা শুনে বড়ই ভালো লাগলো, কিন্তু আমি তার প্রণাম নিলাম না। তার বদলে আমি নিজেও হাত জোড় করে প্রণাম করে বললাম, পথে পথে ঘুরে বড় তেষ্টা পেয়েছে, একটু জল খাওয়াতে পারো আমায়? জল খেয়ে আর তোমাদের বিরক্ত করব না, এখান থেকে পাশের গ্রামে চলে যাব। শুনেছি সেই গ্রামের শ্মশানে এক সাধু রয়েছে। আরে চলে যাবে কেন গো, তুমি যে আমাদের কাছে সাক্ষাৎ গৌরাঙ্গ। আসো না, আসো না আমার বাড়িতে, আসো। বাড়িতে এসে তারপর জল বাতাসা খাও। তার কথা, তার ব্যবহার বড়ই ভালো লাগলো। একটু কথা বলতেই সে দুটো হাত আকাশের দিকে তুলে বড় অদ্ভুতভাবে বলল, জয় গৌর নিতাই, জয় গৌর নিতাই। এভাবে আমি আগেও দেখেছি। বুঝতে পারলাম আমি নবদ্বীপের কাছাকাছি কোথাও এসে পড়েছি। নবদ্বীপ সংলগ্ন এলাকা কিংবা তার আশেপাশে এই ভাব বেশি প্রচলন আছে। তার বাড়িতে গিয়ে জল বাতাসা খেয়ে স্থির হলাম। কথায় কথায় জানতে পারলাম এই গ্রামের সবাই বৈষ্ণব। এই কথাও জানতে পারলাম তারা শাক্তদের খুব একটা পছন্দ করতে পারে না। আর গ্রামের সবাই কিন্তু তেমন নয়। কিছু ঘর আছে যারা সবাইকে সমান জ্ঞান করে, তার মধ্যে সে নিজেও পড়ে। সদানন্দ বলল, ঠাকুর, তোমায় স্বয়ং গৌরাঙ্গ পাঠিয়েছে গো। আমরা যে কি বিপদে পড়েছি, সেই বিপদ থেকে বাঁচানোর জন্য তোমায় এখানে পাঠিয়েছেন আমার গৌরাঙ্গ। বিপদের কথা শুনে আমি কিন্তু একটু অবাকই হয়ে গেলাম। একটু কৌতূহলী গলায় বললাম, বিপদ? তোমরা আবার কি বিপদে পড়েছো? সে অনেক কথা ঠাকুরমশাই। আসলে আমাদের গ্রামের বাইরের দিকে একটা দিঘি রয়েছে। ওই দিঘির জলেই আমাদের স্নান খাওয়া সব কিছু হয়। কিন্তু এই মাস কয়েক ধরে ওই দিঘির কাছে রাতের অন্ধকারে কে যেন ঘুরে বেড়ায়। দিঘির পাড়ে কিংবা ওই গ্রামের রাস্তায় কেউ রাতের বেলা গিয়ে পড়লে সে খুব ভয় পায়। এখন ঠাকুর তুমি এসেছো, তুমিই আমাদের এই বিপদ থেকে উদ্ধার করো। আমি বড় বিপদে পড়লাম। আমার কাছে তেমন কোনো ক্ষমতা নেই যে সেই ক্ষমতা দিয়ে আমি কোনো অশুভ শক্তিকে সেখান থেকে তাড়িয়ে দেব। তবে কথাটা শুনে আমার কেমন একটু কৌতূহল হলো। আসলে বাড়ি থেকে তো বেরিয়েছি এই সমস্ত কিছু দেখার আর জানার জন্যই। যেমন সাধনা করব, সাধু সন্ত করব, এই সবই। আবার তেমন এখানে ওখানে ছড়িয়ে থাকা অদ্ভুত অলৌকিক সমস্ত ব্যাপার নিজের চোখে দেখব। গ্রামের মানুষদের কষ্ট, দুর্দশা, তাদের সাধারণ দিন যাপনের সাথে নিজেকে মিশিয়ে ফেলব। কথায় কথায় আসল ব্যাপারটা এবার জানতে পারলাম। গ্রামের বাইরের দিকে একটা দিঘি রয়েছে। সেই দিঘির জল এই গ্রামের মানুষদের ভরসা। কিন্তু এই দিঘির ধারে রাতের বেলা অদ্ভুত কিছু দেখার পর গ্রামের মানুষেরা, বিশেষ করে মেয়ে মানুষেরা, দিনের বেলাও সেখানে যেতে সাহস পায় না। তারপর থেকে গ্রামের সকলেই দিঘি নিয়ে ভয়ে ভয়ে রয়েছে। ওই দিঘির পাড়ে গেলে যদি কারোর কিছু হয়, যদি কারোর বিপদ ঘটে। কিন্তু হঠাৎ করে এমনটা তো হতে পারে না। এতদিন ধরে ওই দিঘির পাড়ে কেউ কিছুই দেখেনি, অথচ হঠাৎ করে ওই দিঘির পাড়ে এমনটা হচ্ছেই বা কেন? নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে। ঠাকুর, তা তো আমরা জানি না। যদি জানতাম তাহলে কি আর তার প্রতিকার করার চেষ্টা করতাম না? আমাদের গ্রামে এর মধ্যে কিন্তু কারো মৃত্যুও হয়নি। কারো মৃত্যু হয়েছে অপরাধে, আর তার আত্মা ওখানে ঘুরে বেড়াচ্ছে, এমনটা আপনি ভাবতে পারেন। তবে এমনটাও কিন্তু হয়নি। তার কথা শুনে আমি বুঝতে পারলাম না আসলে কেন এমনটা হচ্ছে। যদি কারোর মৃত্যু না হয়ে থাকে তাহলে ওই দিঘির পাড়ে রাতের বেলা ওরা যেতে ভয়ই বা পাবে কেন? একটা চিন্তা আমার মাথায় এলো বটে, তবে সেই চিন্তাটা কিন্তু বেশিক্ষণ স্থায়ী হতে পারল না। কারণ সদানন্দ হঠাৎ করেই বলে উঠল, ঠাকুর, এখন দিনের আলো আছে, চলুন আপনাকে ওই দিঘির পাড় থেকে একবার ঘুরিয়ে আনি। আপনি না হয় এখানে 2 দিন থেকে যান, আমাদের উদ্ধারের চেষ্টা করুন। ঠাকুর, আপনাকে স্বয়ং গৌরাঙ্গ পাঠিয়েছে, আপনি আমাদের বাঁচান ঠাকুর। ঠাকুরমশাই, আপনি তো বললেন যে তখন আপনার সাধনা জীবনের প্রথম দিক, মানে
তখন আপনার কাছে কোনো ক্ষমতা ছিল না, তাহলে আপনি সেই বিপদ থেকে গ্রামের মানুষদের বাঁচালেন কি করে? একটা কথা মাথায় রাখবে, মনের ইচ্ছা সৎ হলে আর তোমার প্রচেষ্টা সম্পূর্ণ হলে আসলে কোনো শক্তি তোমার প্রয়োজন হবে না। আসলে শক্তি হলো এমন একটা জিনিস, তা নিজের ভেতর থেকেই উৎপন্ন করতে হয়। তন্ত্র শক্তি তোমায় যে ক্ষমতা দেয় তা তোমার মধ্যে আসলে সেই শক্তিকে নতুন করে উৎপন্ন করতে সাহায্য করে। যদিও এ কথা তোমরা ভালোভাবে বুঝবে না, তবে সেই গ্রামকে বিপদ থেকে বাঁচাতে গিয়ে আমায় কিন্তু অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল। সে তোমরা সঠিক সময় বুঝতে পারবে। এখন আসল কথাটা বলি। সদানন্দের সাথে সেই দিঘির পাড়ে গিয়ে পৌঁছালাম। দিনের বেলা সেই দিঘির জলে গ্রামের লোকেরা নিত্যদিনের কাজকর্ম করতে ব্যস্ত। তাদের মধ্যে অনেকেই স্নান সারছে, অনেকেই আবার বাসন ধোয়া, কাপড় কাচা ও আরও অন্যান্য কাজ করছে। তখন কিন্তু চারপাশটা দেখে তেমন কিছুই মনে হলো না। দিঘিটা গ্রামের একদম বাইরের দিকে। দিঘির অন্য পাশে একটা রাস্তা রয়েছে বটে, তবে তারপরে শুরু হয়ে গেছে ফাঁকা জমি। সদানন্দ হাত তুলে সেই ফাঁকা রাস্তার দিকে দেখালো, তারপর বলল, ঠাকুর, ওই রাস্তাটা আসলে পাশের গ্রামে গিয়েছে। ওই রাস্তা দিয়ে মাঝে মাঝে রাতের বেলা অনেকেই যাতায়াত করে। তাদের মধ্যে দু একজন তাকে ওই দিঘির জলের কাছে দেখতে পেয়েছে। আর তাছাড়া গ্রামের অনেকেই এপাশ থেকে তাকে ওপারে বসে থাকতে দেখেছে। ও, আর একটা কথা আপনাকে বলা হয়নি, এর মধ্যেই না গ্রামের দুজন কিন্তু মারা গেছে। তার এই কথা শুনে এবার আমি অবাক হলাম। সেভাবেই বললাম, মারা গেছে মানে? তোমাদের বিপদটা তাহলে তো খুব একটা সহজ নয়। বেশ বড় বিপদে তোমরা রয়েছো, কিন্তু এর কোনো প্রতিকার করার চেষ্টা তোমরা কেন করছো না? গ্রামের মন্দিরে পুজো আর্চা করা হয়েছে, অনেক কিছুই করা হয়েছে গো ঠাকুর, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। আপনি একটা বিহিত করুন এর। আমাদের দাঁড়িয়ে কথা বলতে দেখে গ্রামের একজন আমাদের দিকে এগিয়ে এলো। সে আমার দেখে একটু ক্ষুণ্ণ গলাতেই বলল, তান্ত্রিক? আবার গ্রামের তান্ত্রিক নিয়ে এসেছিস সদানন্দ? কালে কালে আর কি দেখবো? হরিনাথ, অমন করে বলছিস কেন? ঠাকুর আমাদের গ্রামে এসেছেন, ঠাকুরকে আমাদের গ্রামের বিপদের কথা বলেছি। ঠাকুর যদি আমাদের এখন উদ্ধার করতে পারেন। ওই কালী ভক্ত আমাদের উদ্ধার করবে? ওরা তো শুনেছি মানুষের মাংস খায়। ছি 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 ছি, গ্রামে আমাদের গৌরাঙ্গ বাস করে, সেই গ্রামে এমন তান্ত্রিকের পা পড়েছে? আপনি যা বলছেন তা কিন্তু ঠিক কথা নয়। আমি মানুষের মাংস খাই না। তাছাড়া আপনার আর আমার মধ্যে তেমন কোনো ফারাকও নেই। আপনি ঈশ্বরকে এক রূপে প্রার্থনা করেন, আর আমি ওই ঈশ্বরকেই অন্য রূপে প্রার্থনা করি। থাক, হয়েছে, অনেক হয়েছে। এখন তোমার পথ দেখো তো বাবু। সদানন্দ যাকে তাকে তুলে এনে ঘরে ঠাঁই দিলে হবে? সে যা হবে আমি পরে বুঝে নেব, তবে ঠাকুরই আমাদের এই বিপদ থেকে রক্ষা করবেন। লোকটা ক্ষুণ্ণ দৃষ্টিতে আমার দিকে আর সদানন্দের দিকে তাকিয়ে দেখতে দেখতে চলে গেল। তার গোটা শরীর ভেজা, বোধহয় এইমাত্র স্নান সেরেছিল। সে একরকম বিড়বিড় করতে করতেই চলে গেল। তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে সদানন্দ বলল, আপনি ওর কথায় কিছু মনে করবেন না ঠাকুর। এখন বলুন দেখি কি করা যায়। আমার মনে হয় আশেপাশের গ্রামে একবার খোঁজ নেওয়া দরকার। আশেপাশের গ্রামে কেউ মরেছে নাকি, বা কেউ নিরুদ্দেশ হয়েছে, সে ব্যাপারে কি কিছু জানো? অনেক সময় অন্য গ্রামের কেউ যদি এখানে এসে মারা যায়, তাহলেও সেক্ষেত্রে তার অতৃপ্ত আত্মা এখানেই থাকবে। তোমরা কি তেমন কোনো খোঁজ নিয়েছিলে? কি না ঠাকুর, আমাদের এই গ্রাম বৈষ্ণবের, পাশের গ্রাম তেমন নয়। তাদের সাথে আমাদের সম্পর্ক খুব একটা মধুর নয়। আর আমাদের গ্রামের আশেপাশের গ্রামের কথা যদি বলি, তাহলে সেই একই ব্যাপার। আসলে এই গ্রামের পাশের সমস্ত গ্রাম বৈষ্ণবদের, আমাদের গ্রামেই একদম শেষ। তারপর থেকে গ্রামের মানুষেরা বৈষ্ণবদের দু চোখে সহ্য করতে পারে না। ঠিক যেমন তোমাদের গ্রামের কেউ কেউ তান্ত্রিককে সহ্য করতে পারে না, তেমনই হয়তো। আপনি ভুল ভাবছেন ঠাকুর, হরিনাথ অমন নয়। আসলে অনেক বছর আগে হরিনাথের মেয়ের একবার প্রবল জ্বর হয়েছিল। তখন এক তান্ত্রিকের কাছে পাশের শ্মশানে সে নিয়ে গিয়েছিল, কিন্তু সে তান্ত্রিকের কাছে গিয়েও তার মেয়ে বাঁচে না। তারপর থেকেই তান্ত্রিকদের ওপর হরিনাথের একটু রাগ হয়েছে।
তবে সে মানুষ হিসেবে কিন্তু খুব একটা খারাপ নয় ঠাকুর। একটা কাজ করো, পাশের গ্রামগুলোতে খোঁজ খবর নাও, তাতে যদি কিছু জানা যায়। আর আমি এই গ্রামের এই দিঘির ব্যাপারে আর একটু বোঝার চেষ্টা করছি। যদি তেমন কিছু জানা যায় তাহলে এই বিপদ থেকে তোমাদের উদ্ধার করতে আমার কাজটা সহজই হবে। তারানাথ থামতে এবার আমি বললাম, তারপর আপনি কি খোঁজ পেয়েছিলেন সেই দিঘির পাড়ে কোনো কিছু? তারা যখন কিছু দেখেছে নিশ্চয়ই আপনিও দেখতে পেয়েছেন। দেখেছিলাম, ওই দিঘির পাড়ে রাতের অন্ধকারে একটা মেয়ে মানুষকে আমি বসে থাকতে দেখেছিলাম, যার মুখের এক পাশটা কেমন যেন অদ্ভুতভাবে নষ্ট হয়ে গিয়েছিল। অমন চাঁদের আলোয় ভালোভাবে তাকে দেখা সম্ভব ছিল না, কিন্তু তবুও মনে হয়েছিল তার মুখের এক পাশে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে, আর মুখের এক পাশটা স্বাভাবিক ছিল। তবে চাঁদের আলোয় এটুকুই দেখা গেছে। সদানন্দ কিন্তু খোঁজ খবর নিতে শুরু করেছিল। আসলে দুই গ্রামের মধ্যে বিপদ থাকলেও সকলে তো মনের দিক দিয়ে সমান নয়, সেটা আমিও বুঝতে পেরেছিলাম। তেমনই কারোর সাহায্যে খোঁজ খবর চলতে চলতে এক সময় একটা খবর এসেছিল, আর খবরটা এসেছিল এখান থেকে 2 গ্রাম দূরে। সেখানে নাকি একটি মেয়ে নিখোঁজ হয়েছিল। অনেক দিন ধরেই সে নিখোঁজ, তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। গ্রামের লোকেরা সন্দেহ করেছিল সেই গ্রামেরই কয়েকজনের উপর। আসলে মেয়েটির মা নেই, তার এক বৃদ্ধ বাবা রয়েছে। তাছাড়া সে কম বয়সী সদ্য যুবতী। তেমন অবস্থায় যে ভয়টা থাকে, সেরকমই কি কিছু হয়েছিল সেটা নিয়েও সবাই দ্বন্দ্বে ছিল। তবে প্রমাণ না থাকার জন্য কেউই কিছু বলতে পারেনি। আমি কিন্তু খবরটা পেয়ে মনে মনে একটা প্রমাদ গুনলাম, যদি সত্যি সে মেয়ের সাথে কোনো রকম চরম অন্যায় হয়ে থাকে আর তার শরীর যদি এই গ্রামের ওই দিঘির পাড়ে কোথাও এসে পড়ে, তাহলে বড় বিপদ বাসা বেঁধেছে গ্রামে। কিন্তু ঠাকুরমশাই, আপনি তো বলেছিলেন যে ওই গ্রামে ওই উপদ্রব শুরু হয়েছিল মাসখানেক আগে। তাহলে মাসখানেক ধরে মেয়েটির মৃতদেহ কোথায় থাকবে? সেটা আমিও ভাবছিলাম। গ্রামে কিন্তু সদানন্দ আরও 2-1 জনের সাথে আমার কথা বলিয়েছিল। তারা সকলেই বেশ আমায় মান্যগণ্য করত। সবাই মিলে গ্রামের মধ্যে খোঁজাখুঁজি করতে লাগলো, কোথাও কেউ কোনো অস্বাভাবিক কিছু দেখেছে কিনা। মাসখানেক আগের কোনো ঘটনা বা এখনকারই কোনো ঘটনা, যার ব্যাখ্যা শুনলে গ্রামে বাসা বাঁধা বিপদকে উৎখাত করা সহজ হবে। আমার কেমন যেন মনে হচ্ছিল ওই দিঘির আশেপাশে কিছু একটা ঘটেছে। প্রথম রাত্রে আমি সেখানে গিয়ে সেই ছায়ামূর্তিকে দেখি। সত্যি বলতে সামান্য ভয়ও পেয়ে গিয়েছিলাম, কিন্তু তার পরদিন সকালেই ঘটে গেল সেই ব্যাপারটা। আসলে আমি সেই গ্রামে কয়েকদিন থেকে গিয়েছিলাম। কি হয়ে চলেছে সেটা দেখার জন্যই সদানন্দের বাড়িতেই আমি থাকছিলাম। সদানন্দের বাড়িতে সদানন্দ ছাড়া তার বউ রয়েছে। তার বউ আমার বেশি যত্ন আত্তি করেছিল। বেশ কয়েকটা দিন ভালোভাবেই কেটে যাচ্ছিল, কিন্তু এসব তো আর আমার জন্য নয়। আমি বেরিয়ে পড়েছি পথে পথে ঘোরার জন্য। আমি ছিলাম এক ভবঘুরে সাধক। বাড়ির আরাম যদি আমি চাইতাম তাহলে তো বাড়িতেই থাকতে পারতাম, কিন্তু কি একটা অদ্ভুত টান যেন আমায় সেখানে থাকতে বাধ্য করেছিল। সেদিন সকালে এসে গ্রামেরই একজন খবর দিল, দিঘির পাড়ে আরও একটা মৃতদেহ পাওয়া গেছে। সে কথা শুনে সদানন্দের সাথে আমিও ছুটে গেলাম। সেখানে গিয়ে দেখতে পেলাম আশেপাশে লোক জড়ো হয়েছে। কয়েকজন উৎসাহী লোক দিঘির ঘাট বেয়ে নেমে গেছে নিচের দিকে। দিঘির পাড়ের দিকে জলের কাছে পড়ে রয়েছে মৃতদেহটা। তার মাথা থেকে বুক পর্যন্ত জলের তলায়, আর বুকের পর থেকে 2 পা দুপাশে ছড়িয়ে পড়ে আছে কাদার মধ্যে। প্রায় অর্ধেকটা ঢুকে গেছে সেই কাদায়। দেখে বোঝা যায় পায়ের হাড় পর্যন্ত ভেঙে গেছে। কাদায় 2 পা ঢুকে থাকা অবস্থাতেই কেউ যেন তার মাথাটা চেপে ধরে ডুবিয়ে দিয়েছে জলের তলায়। দেখতে দেখতে কেমন যেন গোটা শরীর শিরশির করে উঠছিল। এমন একটা বিভৎস মৃতদেহ দেখে যে কেউই ভয় পেয়ে যাবে। আমার পাশে দাঁড়িয়ে থাকা সদানন্দ কাঁপতে কাঁপতে বলল, এর আগেও ঠাকুর এমনভাবেই 2 জন মরেছে, কিন্তু কার এত আক্রোশ? আমাদের গ্রামের উপর কে এইভাবে প্রতিশোধ নিচ্ছে? আমাদের গ্রামের মানুষদের কেই বা মারছে তা আমি জানি না ঠাকুর। আমি কোনো কথা বললাম না। একটু পরে মৃতদেহ জল থেকে তোলা হলো। দেখা গেল তার 2 পা সত্যি কাদার ভেতরে অনেকটা ঢুকে রয়েছে।
মৃতদেহ তোলার পর দুটো পা অদ্ভুতভাবে ঝুলে রইল নিচের দিকে। পায়ের হাড় যে হাঁটু থেকে ভেঙে গিয়েছে সেটা বোঝা যাচ্ছিল। দুটো চোখ বিস্ফারিত, মুখ কেমন সাদাটে হয়ে এসেছে, নাকে চোখে সব জায়গায় দিঘির জলের তলার কাদা লেগে রয়েছে। ব্যাপারটা দেখে আমি বদ্ধপরিকর হলাম, এভাবে চলতে দেওয়া যায় না, এর একটা বিধান আমায় বার করতেই হবে। সেদিন সন্ধ্যের বেলার পর সদানন্দের বাড়ি থেকে বেরিয়ে এলাম। গ্রামে সেই দিঘির পাড়ে বসে এক মনে কাল ভৈরবের নাম জপ করে চলেছি। আমায় পথ দেখাও কাল ভৈরব, আমায় পথ দেখাও। এই গ্রামের মানুষদের যদি আমি সাহায্য করতে না পারি তাহলে যে অন্যায় হবে গ্রামের মানুষদের ওপর। সদানন্দ আমায় ভরসা করেছে, তার ভরসা আমি ভাঙতে পারি না। বেশ অনেকক্ষণ সেখানেই বসে রয়েছি। হঠাৎ করেই একটা অদ্ভুত দৃশ্য আমি দেখতে পেলাম। আমি যে আসলে কি দেখেছিলাম সেটা আমি নিজেও তখনও বুঝতে পারিনি। আমি বসে রয়েছি, হঠাৎ করে মনে হলো অন্ধকারে কতগুলো কালো কালো ছায়ামূর্তি গ্রামের পথ ধরে আমার দিকে এগিয়ে আসছে। আর একটু এগিয়ে আসতেই তাদের নিজেদের মধ্যে কথাবার্তা বলাও শুনতে পেলাম, যেন চাপা স্বরে কেউ বলছে, লাশটা ঢুকিয়ে ফেলতে হবে বুঝলি, তাহলে বিপদে পড়ে যাব। তার কথার উত্তরে আরো একজন বলল, আরে এটা তো আমাদের গ্রাম নয়, এত দূরে লাশ ফেলে রাখলেও কেউ কিছু বুঝতে পারবে না। আরো একজনের গলায় যেন শুনতে পেলাম, আসলে কি কখন কথা বলছে তা আমি বুঝতে না পারলেও কথাগুলো অস্পষ্টভাবে ভেসে আসছিল আমার কানে। আরে একটা কাজ কর না, ওই দিঘির পাড়ে নিশ্চয়ই কাদা রয়েছে, ওই কাদার মধ্যে বেশ খানিকটা গর্ত করে ওখানে পুঁতে রাখলেই তো হয়, সঙ্গে কোদালও রয়েছে। আমি অবাক হয়ে দেখতে লাগলাম সেই চারটি ছায়া মূর্তি আস্তে আস্তে এগিয়ে আসছে আমারই দিকে, আর তাদের পেছনে টানতে টানতে নিয়ে আসছে আরো একটা ছায়া মূর্তির মতো কি যেন। সে দৃশ্য দেখে আমি কিছুক্ষণ থমকে গিয়েছিলাম। তারপর শটান উঠে দাঁড়িয়ে চিৎকার করে বললাম, কারা তোমরা, এখানে কি চাও? আমি কিন্তু অবাক হয়ে দেখলাম সেই চাঁদের আলোয় আধো অন্ধকারে সেই ছায়া মূর্তিগুলো যেন আমায় দেখতে পেল না। তারা সোজা আমার দিকে আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো। আমি ততক্ষণে উঠে দাঁড়িয়েছি, উঠে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে রয়েছি। এতটা কাছে আসার পরও তাদের মুখ ভালোভাবে বোঝা যাচ্ছে না। সে যেন কালো ধোঁয়া দিয়ে তৈরি চারটি শরীর, আর মাটিতে টানতে টানতে নিয়ে আসতে থাকা একটা শরীর আমার একদম কাছাকাছি এসে পড়েছে ততক্ষণে ওরা। আমি দুটো হাত তুলে তাদের ধরতে যেতেই বুঝতে পারলাম আমার হাতটা হাওয়ায় ভেসে একটা ছায়ামূর্তির শরীর ভেদ করে অন্য পাশে চলে গেল। চোখের সামনে দিয়ে চারটি ছায়ামূর্তি আমার শরীর ভেদ করে চলে গেল সেই দিঘির দিকে। আমার গোটা শরীর রোম যেন খাড়া হয়ে গিয়েছিল। একটা প্রবল উত্তেজনা আর আতঙ্কে কাঁপতে কাঁপতে দেখতে পেলাম সেই ছায়ামূর্তিগুলো আস্তে আস্তে নেমে গেল দিঘির জলের দিকে। তারপর একটা কোদাল দিয়ে কাদা মাটি কোপানোর শব্দ আমি শুনতে পেলাম। একটু পরে টানতে টানতে আনা সেই ছায়ামূর্তিটাকে ওরা কাদা মাটিতে পুঁতে ফেললো। আমি চিৎকার করে উঠলাম, ঢালু মাটি ধরে সামনের দিকে নামতে নামতে বললাম, কি করছো তোমরা? মরে যাবে, ও মরে যাবে। এগিয়ে গিয়েও কিন্তু তাদের আমি ধরতে পারলাম না। আমি তাদের সামনে গিয়ে পড়েছি এমন সময় দেখতে পেলাম হঠাৎ করে সেই চারটে ছায়ামূর্তি চোখের সামনে যেন হাওয়ায় মিলিয়ে গেল। কোথায় সে কোদাল, কোথায় সেই খোঁড়া গর্ত, আর কোথায় একটু আগে দেখতে পাওয়া পাঁচটা ছায়ামূর্তি। চাঁদের আলো দিঘির জলে পড়ে যেন ছিটকে এসে লাগছে আমার চোখে। চারপাশটা কেমন যেন ভারী হয়ে উঠেছে, আর তার সাথে একটা চেনা গন্ধ। অদ্ভুত সে চেনা গন্ধটা যেন আস্তে আস্তে আমার মাথার ভেতরে প্রবেশ করতে শুরু করেছিল। আমি ঝাপসা চোখে চারপাশে তাকিয়ে দেখছিলাম, আর আমি দেখতে পাচ্ছিলাম কারা যেন এসে দাঁড়িয়েছে আমারই পাশে। কতগুলো কালো কালো ধোঁয়া শরীর যেন আমার চারপাশে একসাথে ঘুরতে শুরু করেছে, আর তাদের কণ্ঠস্বর যেন আমার কানে বেজে চলেছিল। কেউ যেন একটানা স্বরে আস্তে আস্তে বলে চলেছে, বড় কষ্ট এখানে, মুক্তি দাও, মুক্তি দাও। মাথার মধ্যে সেই কণ্ঠস্বর শুনতে শুনতে কোনো রকমে সেই কাদামাটি থেকে হাঁটতে হাঁটতে উপরের দিকে এগিয়ে আসতে লাগলাম। বারবার মনে হচ্ছিল ওই কাদামাটির তলা থেকে যেন দুটো হাত এক্ষুনি বাইরে বেরিয়ে আসবে, ঠিক ওই মৃতদেহটার মতো। আমার দুটো পা মাটিতে নিয়ে গিয়ে যেন ফেলবে, আর আমার পা ওই কাদামাটিতে গিয়ে গেঁথে যাবে।
আর তারপর তারপর আমার গোটা শরীরটা নিয়ে গিয়ে ফেলবে ওই দিঘির জলে। তারপর কিছুক্ষণ চেপে রাখলেই। ব্যাপারটা ভাবতে ভাবতেই আমি থমকে দাঁড়িয়ে পড়েছিলাম সেই কাদামাটির উপর। কতক্ষণ যে সেখানে দাঁড়িয়েছিলাম তা মনে নেই। হঠাৎ করে মনে হলো চারপাশে সেই কালো ছায়া মূর্তিগুলো সরে গিয়েছে। মাথার মধ্যে বাজতে থাকা সেই অদ্ভুত ভাবটা যেন থমকে গিয়েছে। আর তার সাথে যেন হঠাৎ করেই একটা ব্যাপার বিদ্যুতের চমকের মতো আমার মাথায় এসে ধাক্কা দিল। আমি আর অপেক্ষা করলাম না, তাড়াতাড়ি ঢালু মাটি বেয়ে উঠে গেলাম উপরে গ্রামের রাস্তায়। একবার তাকিয়ে দেখলাম দিঘির জলের দিকে। আর তখনই মনে হলো চাঁদের আলোয় দিঘির জলের ঠিক সামনে কেউ বসে দুটো পা দিয়ে দিঘির জল নাড়াচ্ছে। আর একটা অদ্ভুত মেয়েলি গলায় খিলখিলে হাসি ভেসে আসছে আমার কানে। সে হাসি তীব্র নয়, সে হাসি ভয় পাওয়ানো নয়, যেন কেউ গভীর ভাবে ক্লান্তি নিয়ে কান্না মাখা গলায় হেসে চলেছে। তারানাথ চুপ করল, বাইরের আকাশের দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। বাইরে বৃষ্টিটা অনেকক্ষণ আগেই কমে গিয়েছিল। বৃষ্টি কমে যাওয়ার পর আকাশটা কেমন একটা অদ্ভুত মেঘাচ্ছন্ন হয়ে থাকে, যেন মনে হয় শব্দ লেখা ব্ল্যাকবোর্ডটা কেউ কাপড় দিয়ে মুছে দেওয়ার পরে শুকিয়ে যাওয়া জলের ছোপ পড়েছে ব্ল্যাকবোর্ডে। যেন মনে হয় জীবনের কোনো একটা অধ্যায়ে কেউ নিপুণ হাতে মুছে দিয়েছে, অথচ সেই অধ্যায়ের লেগে থাকা খানিকটা দুঃখ ও খানিকটা কষ্ট কিংবা খানিকটা স্মৃতি রেখে গেছে নিজের অজান্তে। তারানাথ তাকিয়ে রইল বাইরের আকাশের দিকে, আমরা তাকিয়ে রইলাম তার দিকে। বুঝতে পারলাম অতীত জীবনের একটা ঘটনা মনে করতে গিয়ে তারানাথ গিয়ে পড়েছে সেই দিনের দিঘির পাড়ে মাটির রাস্তায়। সে হয়তো এখনো দিঘির জলের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছে সেই কালো ছায়ামূর্তি, যার মুখের একটা দিক অদ্ভুতভাবে ক্ষতবিক্ষত হয়ে গেছে। আমরা চুপ করে রইলাম। আবার একটু পরে তারানাথ বলতে শুরু করলো। পরদিন সকালে সদানন্দ আর গ্রামের কয়েকজনকে নিয়ে সে দিঘির পাড়ে আমি আবার এলাম। দিঘির পাড়ে ওই নির্দিষ্ট জায়গাটায় তাদের খুঁড়তে বললাম। তারা অবাক হয়ে আমার দিকে তাকালো। আর সদানন্দ বলল, কিন্তু ঠাকুর, এখানে খুঁড়ে কি হবে? আপনি কি ভাবছেন সেখানে চিরনিদ্রায় শায়িত রয়েছে কেউ? ঠাকুর, যদি তাই হয় তাহলে আমি বিশ্বাস করব যে গৌরাঙ্গ আপনাকে পাঠিয়েছে আমাদের রক্ষা করতে। আমি আর কোনো কথা বলতে পারলাম না, কারণ ততক্ষণে হঠাৎ করেই আমার মনে পড়ে গেছে সেই চেনা গন্ধটা, আর তার সাথে একটা অদ্ভুত শব্দ, যেটা আমি শুনতে পেয়েছিলাম কাল রাতে। তখন বুঝতে পারিনি, কিন্তু হঠাৎ করেই আমার মন যেন খারাপ হয়ে গেল। আমার দুটো চোখ যেন জলে ভরে এসেছিল। আমি সেভাবেই বললাম, জানি না সদানন্দ, জানি না আমায় কে পাঠিয়েছে তা আমি জানি না, কিংবা কেন আমি এখানে এসে পড়েছি, কিন্তু আমার আজও মনে হচ্ছে সব কিছু বোধহয় কেউ একজন লিখে রেখে গেছে। তার হাতের লেখার জোর যে আমরা কেউই খণ্ডাতে পারবো না। দিঘির পাড়ে সে কাদামাটি খোঁড়া হলো, আর সেখান থেকে বেরিয়ে এলো একটা মেয়ের পচা গলা মৃতদেহ। বলাই বাহুল্য, সেই মেয়ে মানুষের শরীরে কাপড়ের আর অবশিষ্ট ছিল না। গ্রামের সকলে মিলে সে মৃতদেহ গ্রামের বাইরের এক শ্মশানে দাহ করল। হরিনাথ শ্মশানের একপাশে দাঁড়িয়ে আমার কাছে এসে শান্ত গলায় আস্তে আস্তে বলল, ঠাকুর, ঠাকুর অপরাধ ক্ষমা করবেন। আপনাকে আমি অনেক কটু কথা বলেছি। আসলে আমার মেয়েটাকে মাত্র দুদিনের জন্য চলে যেতে হলো। তখন এক তান্ত্রিক এসেছিল আমার মেয়েটাকে বাঁচাতে, কিন্তু সে বাঁচাতে পারেনি। তারপর থেকে তান্ত্রিকের ওপর আমার বড় রাগ হয়। ওই মেয়েটাই আমার শেষ সম্বল ছিল ঠাকুর, শেষ সম্বল ছিল। দুঃখ করো না হরিনাথ, দুঃখ করো না। যা লেখা আছে তা হবেই। হয়তো তোমার মেয়ে আবার কোনো জন্ম পেয়েছে, হয়তো সে সুখেই আছে। সব মেনে নাও হরিনাথ, মেনে নাও। আমার গুরুদেব হোক কিংবা কাল ভৈরব, তোমার গৌরাঙ্গ হোক কিংবা অন্য কেউ, সবাই এক, সবাই সমান। আসলে সবার মাঝেই তুমি তোমার ঈশ্বরকে খুঁজে পাও, আমি আমার ঈশ্বরকেও খুঁজে পাই। এর কোনো ভেদ নেই। হরিনাথ আবেগ আপ্লুত হয়ে নিজেকে সামলাতে পারিনি। আমার পায়ের উপর হুমড়ি খেয়ে পড়েছিল। আমি তাকে দু হাতে তুলে ধরেছিলাম। সেদিনটা সেই গ্রামেই ছিলাম। তারপরে ওই গ্রামে আর তেমন কোনো বিপদ ঘটেনি বলেই আমার মনে হয়, কারণ দুদিন পর আমি সেখান থেকে চলে এসেছিলাম সেই শ্মশানে।
যেখানে এক সাধু কয়েকদিন ধরে আস্তানা গিরেছিলেন। তবে সেই সাধু কিন্তু অন্যান্যদের মতন ছিল না। সেই সাধুর যেমন অনেক ক্ষমতা ছিল, তেমন সেই সাধু নিষ্পাপ, তার ব্যবহার ছিল খুবই ভালো। সেই সাধুর সাথে থাকতে থাকতে আরো একটা অদ্ভুত ঘটনা আমি প্রত্যক্ষ করেছিলাম। তবে সে কথা তোমাদের অন্য একদিন বলবো, আজ এই পর্যন্তই থাক। তারানাথ চুপ করতে আমরা বাইরের দিকে তাকালাম। দেখলাম বাইরের বৃষ্টিটা বেশ ধরে এসেছে, আর অপেক্ষা করার কোনো মানেই হয় না। তাড়াতাড়ি আমরা দুজনে বেরিয়ে এলাম। হাঁটতে হাঁটতে রাস্তায় অনেকটা এসে পড়েছি, এমন সময় হঠাৎ করে কিশোরী বলল, দেখেছ, ঠাকুরমশাই আজও আমাদের ফাঁকি দিলেন। কেন বলো তো? তিনি তো পুরো গল্পটাই বললেন। হ্যাঁ, ওই সাধুর সাথে সাক্ষাৎ হওয়ার পর কি হয়েছিল সেটা পরে বললেন। তাতে তো সমস্যা কিছু নেই, পরে না হয় শোনা যাবে সে গল্প। এ কি তুমি বুঝলে না? ঠাকুরমশাই একটা কথা বললেন, অথচ সেটা পরিষ্কার করে বললেন না। ওই দিঘির পাড়ে। কিশোরীর কথাটা শেষ হলো না। হঠাৎ করে মনে পড়ে গেল তারানাথের বলা একটা কথা। আমি আর কোনো কথা বলতে পারলাম না, কারণ ততক্ষণে হঠাৎ করে আমার মনে পড়ে গেছে সেই চেনা গন্ধটা, আর তার সাথে একটা অদ্ভুত শব্দ আমি শুনতে পেয়েছিলাম। মনের মধ্যে প্রশ্নটা থেকেই গেল, তারানাথ আসলে কি কোনো শব্দ শুনতে পেয়েছিল?